লাস্ট সেমিস্টারে লিনিয়ার মডেল বলে একটা ফেমাস থিওরি তোরা পড়েছিলি। ওকে, সো থিওরিটাতে বেশ কয়েকটা অ্যাজাম্পশন করা হয়েছিল। কি অ্যাজাম্পশন আমি এর আগের একটা ক্লাসে ডিসকাশন করেছি। সেখানে একটা অত্যন্ত এসেনশিয়াল অ্যাজাম্পশন ছিল হচ্ছে এরর কম্পোনেন্ট তারা নর্মাল ফলো করে উইথ জিরো মিন অ্যান্ড ভেরিয়েন্স কনস্ট্যান্ট সিগমা স্কোয়ার। কিন্তু প্রথমেই একটা চ্যালেঞ্জ আমরা ফেস করছি যে হোয়াট ইফ দ্য এরর ডাজন্ট ফলো নর্মাল। ওকে, এটা কিন্তু খুবই একটা পসিবল ইভেন্ট যে এররটা নর্মাল ফলো করছে না। যদি এররটা নর্মাল ফলো না করে দেন কি ট্রাবল হবে? দেন ট্রাবলটা হচ্ছে আমরা ইউজুয়াল যে লিনিয়ার মডেল সেটাকে আমরা ইউজ করতে পারবো। ওকে, তো এখানে আমার ফার্স্ট পয়েন্ট খেয়াল কর, ক্যাপিটাল ওয়াইআই হচ্ছে রেসপন্স ভেরিয়েবল ফর দ্য ith ইন্ডিভিজুয়াল। রেসপন্স ভেরিয়েবল মানে জানা আছে দ্য এফেক্ট, যেটা আউটকাম পাওয়া যাচ্ছে, দ্যাট ডিপেন্ডস আপন সেভারাল কোভেরিয়েটস x1 x2 xp। এবার ধরা যাক yi ইকুয়াল টু আলফা প্লাস বিটা xi প্লাস ai। xi টা the covariate, this is a non stochastic বা নন র্যান্ডম ভেরিয়েবল। তাহলে yi এর যা ডিস্ট্রিবিউশন সেটা ei এর যে ডিস্ট্রিবিউশন তার উপর ডিপেন্ড করবে। ei টা যদি ফলো করে নর্মাল 0, সিগমা স্কোয়ার, দেন yi টাও কিন্তু ফলো করবে আরেকটা নর্মাল আলফা প্লাস বিটা xi সিগমা স্কোয়ার। তাহলে এক্সপেকটেশন অফ yi কি হবে? এটা আশা করি বুঝতে পারলি। কেন? কারণ এক্সপেকটেশন অফ yi মানে আলফা প্লাস বিটা xi প্লাস এক্সপেকটেশন অফ ei মানে 0। সো এক্সপেকটেশন অফ yi কত হয়ে গেল? আলফা প্লাস বিটা xi। এটাকে আমি মিউ i নাম দিলাম। কিন্তু ট্রাবলটা হচ্ছে যদি এররটা নর্মাল ফলো না করে অন্য কিছু ফলো করে দেন কিন্তু এই yi এর ডিস্ট্রিবিউশনটা আর নর্মাল থাকবে না। এটা কিন্তু অন্য যা ইচ্ছে হতে পারে। ঠিক আছে, লাইক আমরা ধরতে পারি yi টা ফলো করছে সাম বাইনোমিয়াল অর পয়েজো সাম গামা এটসেট্রা। কিন্তু আমরা আপাতত যেটা অ্যাজাম্পশন করব আমাদের কোর্সের স্বার্থে যে yi এর ডিস্ট্রিবিউশনটা ওয়ান প্যারামিটার এক্সপোনেনশিয়াল ফ্যামিলির মেম্বার হবে। ওকে, টু প্যারামিটার এক্সপোনেনশিয়াল ফ্যামিলি হলে কি হবে? একটু কমপ্লিকেশন অ্যারাইজ করবে। তো আমরা আপাতত ফর দ্য টাইমিং অ্যাজাম্পশন করব কি যে আমাদের যে রেসপন্স ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশনটা সেটা ওয়ান প্যারামিটার এক্সপোনেনশিয়াল ফ্যামিলির মেম্বার হবে। ওকে, এটা একদম প্রাইমারি বক্তব্য। এবং যে ওয়ান প্যারামিটার এক্সপোনেনশিয়াল ফ্যামিলির মধ্যে গসিয়ান হতে পারে বাইনোমিয়াল, হতে পারে পয়েজো, হতে পারে গামা, এনিথিং। তার মধ্যে আমরা আমাদের কোর্সে বাইনোমিয়াল আর পয়েজো এই দুটোকে স্পেশাল এমফাসিস দেব। ঠিক আছে, কারণ বাইনোমিয়াল থেকে যে রিগ্রেশন মডেলের জন্ম হবে দ্যাট ইজ দ্য ভেরি ফেমাস লজিস্টিক রিগ্রেশন, আর পয়েজো থেকে যে রিগ্রেশনের জন্ম হবে তার নাম দ্য ভেরি ফেমাস কাউন্ট রিগ্রেশন। ঠিক আছে, এবং এখানে আমি ক্লিয়ারলি বলছি কি the distribution of the response eventually depends upon the distribution of the error term. এবার in simple linear model যেখানে এররটা হচ্ছে নর্মাল সেখানে yi টাও পাতি নর্মাল, কিন্তু অ্যাজাম্পশনটা যদি ফেল করে যায় তাহলে কিন্তু যে গন্ডগোলটা ইনফারেন্স গুলো প্রত্যেকটা ঘেটে যাবে। কিভাবে ইনফারেন্স ঘাটতে পারে আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। তোরা সেমিস্টার 3 তে টেস্টিং পড়েছিস h নট বিটা ইকুয়াল টু বিটা নট এগেইনস্ট ধরা যাক h1 বিটা মোর দ্যান বিটা নট। এটার জন্য কি টেস্ট তোরা ইউজ করেছিলি মনে আছে? এটা তোরা সেমিস্টার 3 তে পড়েছিলি। এটার জন্য কি টেস্ট তোরা পড়েছিলি? হোয়াট ওয়াজ ইওর টি? এনিওয়ান, কারো মনে আছে? সাম বিটা হ্যাট মাইনাস বিটা নট,
ঠিক আছে, উপরে স্কোয়ার রুট এস এক্স এক্স ছিল, নিচে ছিল হচ্ছে এস। এটা কি ফলো করতো? tn মাইনাস 2। কখন করতাম রিজেক্ট? এটা রাইট টেল টেস্ট। সো টি যদি হতো গ্রেটার দ্যান টি আলফা n মাইনাস 2, দেন আমরা কি বলতাম? h নট ইজ রিজেক্টেড। দ্যাট ওয়াজ ইউর টেস্ট স্ট্যাটিস্টিক। কিন্তু এই টেস্ট স্ট্যাটিস্টিকটা যে ফলো করছে tn মাইনাস 2, এর পেছনে যে রেশনালটা আমরা ধরছি সেটা কি? এররটা নর্মাল ফলো করে। মানে এরর যদি নর্মাল ফলো না করে অন্য কিছু ফলো করতো, তাহলে এই ডিস্ট্রিবিউশনটা আর ভ্যালিড থাকতো না। পুরো ইনফারেন্স প্রসিডিওরটা সম্পূর্ণভাবে কিন্তু হ্যাম্পার করে যেত। ঠিক আছে, ফলে নন নর্মালিটি হলে পুরো ইনফারেন্সিয়াল গেমটা আমাদের ঘেটে যাবে। ঠিক আছে, ফলে জেনারেলাইজড লিনিয়ার মডেল করার সময় নর্মালিটি অ্যাজাম্পশন ধরে আমরা আর এগোতে পারবো না। মেবি অন্য কিছু একটা ডিস্ট্রিবিউশন আমাদের ধরে পুরোটাকে ডেভেলপ করতে হবে। সো এখানে ফার্স্ট চেঞ্জটা আমি বললাম যে রেসপন্স ভেরিয়েবলটা yi এটা কিন্তু যা ইচ্ছে ফলো করতে পারে। এই যে লাস্ট লাইনটা লেখা, thus in a GLM the error distribution is kept flexible। এখানে আমি এররের যা ইচ্ছে ডিস্ট্রিবিউশন অ্যাজাম্পশন করতে পারি। ওকে, এবার সেকেন্ড কম্পোনেন্ট। সেকেন্ড কম্পোনেন্টটা কি? আমরা একটা এরকম লিনিয়ার প্রেডিকশন ইকুয়েশন কনসিডার করব। ইটা ইকুয়াল টু আলফা প্লাস বিটা 1 x1i, এটা x1 প্লাস বিটা 2 x2i প্লাস করে করে বিটা কে xki। এবার বক্তব্য, যদি আমি লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন পাতি পেয়ে যাই, তারা তো খাটলাম কেন? খাটলাম হচ্ছে দিস ইটা i is not our original response variable। এটা কি আমি থার্ড পয়েন্টে আসবো, বাট এইটা আমি লিখলাম কেন? এখানে আমি কয়েকটা কথা বলার জন্য লিখলাম। এই যে কোভেরিয়েট গুলো রয়েছে, এই কোভেরিয়েট গুলো যা ইচ্ছে হতে পারে। ওকে, মেবি পাতি কন্টিনিউয়াস কোভেরিয়েট হতে পারে, বা হতে পারে দে আর ক্যাটাগরিক্যাল কোভেরিয়েট, সেখানে আমায় কিছু ডামি ভেরিয়েবল ধরতে হয়। মানে কিরকম ডামি ভেরিয়েবল? মানে কি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরা যাক উই ওয়ান্ট টু প্রেডিক্ট মার্কস, একটা পাতি এক্সাম্পল আমি দিচ্ছি। দ্যাটস মাই রেসপন্স। এটা ডিপেন্ড করছে টিচার সিলেকশনের উপরে, আর ডিপেন্ড করছে আওয়ার্স অফ স্টাডির উপরে। এবার টিচার সিলেকশনে তিনজন টিচার আছে, টিচার 1, টিচার 2, টিচার 3। সো ন্যাচারালি এই যে কোভেরিয়েটটা ধরলাম, এই কোভেরিয়েটটা কিন্তু ক্যাটাগরিক্যাল কোভেরিয়েট, কন্টিনিউয়াস কোভেরিয়েট নয়। কিন্তু রিগ্রেশনে আমরা একটা ট্রিক করতে পারি, ক্যাটাগরিক্যাল কোভেরিয়েটকে আমরা কন্টিনিউয়াস কোভেরিয়েটে কনভার্ট করতে পারি। ডেটা সায়েন্সে এটা খুব একটা কমন ফেনোমেনন। এই জিনিসটাকে আমরা বলি ডামি ভেরিয়েবল। এবার ডামি ভেরিয়েবল অনেক ভাবেই তৈরি করা যায়। আমরা টিচার 1 এর জন্য 2 স্কোর অ্যাসাইন করলাম, টিচার 2 এর জন্য 4 স্কোর অ্যাসাইন করলাম, আর টিচার 3 এর জন্য 6 স্কোর অ্যাসাইন করলাম। নাও ইট ইজ আ কনভার্টেড কোভেরিয়েট। আগে ছিল হচ্ছে একটা ক্যাটাগরিক্যাল, কিন্তু এখন 2, 4, 6 মার্কস বসিয়ে দেওয়ার পরে নাও দিস টিচার ইজ আ কন্টিনিউয়াস কোভেরিয়েট। এবার এটা নিয়ে বিতর্ক থাকতে পারে। কেউ বলতেই পারে যে কেন আমি 2, 4, 6 ইউজ করলাম, কেন আমি 1, 3, 5 ইউজ করলাম না, কেন আমি 10, 20, 40 ইউজ করলাম না। এই বিতর্কটা চলবে। এই ডিবেটটা একটা অনগোয়িং ডিবেট, যে যখন আমি ডামি ভেরিয়েবল ক্রিয়েট করছি, এটাকে বলে ডামি ভেরিয়েবল। যখন আমি ডামি ভেরিয়েবল ক্রিয়েট করছি, তখন ডামির ভ্যালুটা কি হওয়া উচিত, এই নিয়ে বহু লোকের বহু বক্তব্য আছে।
ঠিক আছে, কিরকম হওয়া উচিত এই নিয়ে আমি গাইডলাইন সেমিস্টার 6 গিয়ে দেব, যখন তোদের আমি ইকোনোমেট্রিক্স পড়াবো। ঠিক আছে, আপাতত জেনে নে, any categorical covariate like this can be converted into a continuous covariate using some dummy values. Our hours of study is naturally a continuous variable. So marks take I can predict with this equation beta 1 x1 plus beta 2 x2 plus e. x1 টা কি, x1 টা হচ্ছে টিচার সিলেকশনের ভ্যালুগুলো, আর x2 টা কি, আওয়ার্স অফ স্টাডি। ওকে, দ্যাটস ইট, এই হচ্ছে বক্তব্য হলো। আচ্ছা, এইবার নেক্সট দু নম্বর পয়েন্টটা কি বলছে, বলছে আমরা একটা এরকম মডেল তৈরি করব। এটা কি সেটা 3 নম্বর পয়েন্টটা বলছি, যেখানে x1 গুলো হতে পারে হচ্ছে কোয়ান্টিটেটিভ এক্সপ্লোরেটরি ভেরিয়েবল। কোয়ান্টিটেটিভ মানে কি, কন্টিনিউয়াস। কোয়ালিটেটিভ মানে কি, ওই যে বলছিলাম টিচার, সেটা হচ্ছে কোয়ালিটেটিভ ভেরিয়েবল যাকে আমরা কন্টিনিউয়াসে কনভার্ট করতে পারবো। ঠিক আছে, এবার দেখি যে ট্রান্সফরমেশন নিতে পারি, তার মানে কিরকম, ধরা যাক আওয়ার্স অফ স্টাডি দেওয়া রয়েছে এখানে as x2, তো আমরা x2 না ইউজ করে আমরা নিচ্ছি it is a transformation of the covariate. কখন করি আমরা ট্রান্সফরমেশন, রিগ্রেশন মডেলটাকে আরো বেটার প্রেডিকশন করার জন্য এরকম ধরনের ট্রান্সফরমেশন আমরা নিতেই পারি, সেটাও আমরা ইকোনোমেট্রিক্স এর ক্লাসে ইন ডেপথ আলোচনা করব, কখন এভাবে একটা কোভেরিয়েটকে ট্রান্সফর্ম করা হয়, বা কোনো একটা পলিনোমিয়াল নিয়ে আমরা কাজ করতে পারি লাইক দিস। ঠিক আছে, এনিওয়েজ, বাট জিএনএম এ আমাদের যেটা একদম বার্নিং কোয়েশ্চেন সেটা হচ্ছে এই ইটা কি জিনিস। জিএনএম এ তোদের যে কোর্স সেখানে এই ইটাই এর সিলেকশনটাই একদমই দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজিয়ন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট জোন। দেখ, এটা হচ্ছে জি অফ মিউ ওয়াই। এই জি ফাংশনটা কি, স্মুথ, অর্থাৎ স্মুথ বলতে মিন করা হচ্ছে ডিফারেন্সিয়েবল। কেন, তোরা ডিফারেন্সিয়েবিলিটির যে কনসেপ্ট সেমিস্টার 2 তে পড়েছিস বা সেমিস্টার 3 তে পড়েছিস, সেখানে তোরা কি জানিস, কোনো খোঁচা বা ভাঙা যদি হয় তাহলে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয় না। একটা স্মুথ ফাংশন কিন্তু ডেফিনেটলি ডিফারেন্সিয়েবল। এইটা কি, জি অফ মিউ ওয়াই। মিউ ওয়াইটা কি, অরিজিনাল রেসপন্স ভেরিয়েবলটার যে এক্সপেকটেশন সেটা হচ্ছে মিউ ওয়াই। এবারে বলছে, আগের দিন আমরা একটু ছোট করে ডিসকাস করেছিলাম যে এমন করেই লিঙ্ক ফাংশনটা নিতে হবে যাতে বাঁ দিক আর ডান দিকের রেঞ্জটা ম্যাচ হয়। ওকে, এটা আমরা আগের দিন দুটো এক্সাম্পল দিয়ে দেখিয়েছি, একটা কাউন্টের জন্য আর একটা বাইনোমিয়াল প্রপোর্শনের জন্য। বাট দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট ইন এনি জিএলএম, দিস লিঙ্ক ফাংশন জি। যেটাকে আমরা কি বলি, লিঙ্ক ফাংশন which links the response and the covariate. বিভৎস ইম্পর্টেন্ট, প্রচন্ড একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। ওকে, এবং এমন করে লিঙ্ক করা যাবে যাতে জিনিসটাকে ইটাকে একটা লিনিয়ার রিগ্রেশনের ফরম্যাটে ফাইনালি আমি লিখে ফেলতে পারি। লিনিয়ার রিগ্রেশনের ফর্মে লিখলে এই মডেল প্যারামিটার গুলোকে এস্টিমেট করতে অনেকটাই সুবিধা হয়। ওকে, হলো,
এটা গেল হচ্ছে লিঙ্ক ফাংশন। এবারে অবভিয়াসলি বক্তব্য, লিঙ্ক ফাংশন কিভাবে চুজ করা যাবে। অনেক রকমের লিঙ্ক ফাংশন মার্কেটে আছে। আইডেন্টিটি লিঙ্ক, যেখানে এটা স্ট্রাকচারটা একদম এক্স্যাক্টলি মিউআই, যা আমার রেসপন্সের মিন তাই আমার লিঙ্ক ফাংশন সেম। ইটা ইকুয়াল টু ln মিউআই হচ্ছে লগ লিঙ্ক, এটা ফর কাউন্ট রিগ্রেশন কাজে লাগে। আর বাকি চারটে যে লিঙ্ক ফাংশন লিখেছি এই সবকটাই বাইনোমিয়াল রেসপন্স ভেরিয়েবলের জন্য কাজে লাগে। কিন্তু কোয়েশ্চেন উঠবে, কি করে আমি লিঙ্ক ফাংশন চুজ করব? লিঙ্ক ফাংশন চুজ করার জন্য আমরা একটা রাস্তা বলছি, আগের দিনও বলেছি, যেমন ফ্যামিলি তার জন্য একটা করেসপন্ডিং স্পেসিফাইড লিঙ্ক ফাংশন থাকে যাকে বলে ক্যানোনিক্যাল লিঙ্ক। আমরা আগের দিন দেখিয়েছি ফর বাইনোমিয়াল রেসপন্স লজিক লিঙ্কটা হচ্ছে ক্যানোনিক্যাল লিঙ্ক। একদম আগের দিন আশা করি দেখিয়েছিলাম, মনে আছে? ln pi বাই 1 মাইনাস pi কেন এসছিল, আগের দিনের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। কেন পয়জনের জন্য ln নিয়েছিলাম, লগ নিয়েছিলাম, বুঝতে পারলে? কারণ ওই প্রত্যেকটা আইডিয়া আমরা 1 প্যারামিটার এক্সপোনেনশিয়াল ফ্যামিলির থেকে পেয়েছিলাম। আর গসিয়ান নিলে কোনো চেঞ্জ করতে হবে না, তার কারণ গসিয়ান মানে আইডেন্টিটি লিঙ্ক। এখানে যা lm তাই আমার জিএলএম। ফলে রেসপন্স ভেরিয়েবলটা যদি নর্মাল হয় দেন lm আর জিএলএম এর মধ্যে কোনো তফাৎ নেই। মজার আবার খেয়াল কর, গসিয়ান ফ্যামিলির জন্য রেসপন্স ভেরিয়েবলটা পুরো রিয়েল লাইন জুড়ে আছে, কন্টিনিউয়াস রিয়েল লাইন জুড়ে আছে। ফলে ডান দিক বাঁ দিকের রেঞ্জ ম্যাচিং এ কোনো ঝামেলা হবে না। ফলে আলাদা করে কোনো ট্রান্সফরমেশন করার দরকার নেই, নতুন কোনো লিঙ্ক ফাংশন নেওয়ার দরকার নেই। যা আমার রেসপন্স তাই আমার অরিজিনাল থাকবে, কোনো চেঞ্জের দরকার নেই। কিন্তু বাইনোমিয়াল বা পয়েজোর জন্য আমাদের একটা ট্রান্সফরমেশন করতে হবে। ইনফ্যাক্ট কেন গসিয়ানের জন্য আইডেন্টিটি লিঙ্ক, সেটা আমরা গসিয়ান ডিস্ট্রিবিউশনটাকে 1 প্যারামিটার এক্সপোনেনশিয়াল ফ্যামিলির মতো করে লিখলেই দেখতে পাবো। দ্যাটস দ্য বিউটি। ওকে, এনিওয়েজ, তো আমরা আগের দিন দেখেছিলাম একদম ওপিএফ এর স্ট্রাকচারে লিখে যে বাইনোমিয়ালের জন্য লজিক স্ট্রাকচার এসেছিল আর পয়েজোর জন্য লগ স্ট্রাকচার এসেছিল। ঠিক আছে, এইটা হচ্ছে একদম জিএলএম এর গোড়ার কথা। পরের দিন আমরা সরাসরি চলে যাব লজিস্টিক রিগ্রেশনের আইডিয়াতে। দুদিন আমরা টাইম নেব, একদিনে আমরা লজিস্টিক রিগ্রেশনটা করব, আরেক দিনে আমরা করব হচ্ছে কাউন্ট রিগ্রেশন। একটু ম্যাথমেটিক্স আছে, করতে হবে, করলেই কাজ শেষ। ওকে, লিভ করলাম।